গত বিধানসভা ভোটে ১৯টা আসনে লড়ে আপনারা ১২টা আসন পেয়েছেন, ১২টা সিট পেয়েছিলেন। বিহারের যতগুলো রাজনৈতিক দল ভোটে লড়েছিল সবার থেকে স্ট্রাইক রেট যদি বলা হয় সব থেকে ভালো, অথচ জাতিগত ভোট ব্যাংক আপনাদের নেই। কিন্তু বিহার পলিটিক্সে তো জাতিগত ভোট ব্যাংকটা বড় ব্যাপার। বড় যে সিম্বল আজকে ভারতবর্ষে হচ্ছে বুলডোজার। যে বুলডোজার দিয়ে আমি তোমাদেরকে গুঁড়িয়ে দেবো, তো বিহারকে গুঁড়িয়ে দেওয়ার জন্য বুলডোজার আছে। কি অত্যন্ত ব্যগ্র হয়ে আছে যে কি করে পুরো ক্ষমতাটাকে করায়ত্ত করা যায়, কি করে একটা বুলডোজার রাজ বিহারে আনা যায়। মুখ্যমন্ত্রীর কাঁধে যাদের বন্দুকটা রাখা আছে এই ভারতীয় জনতা পার্টি, আমি সেটাকে বেশি করে দেখি। তো সেখানে আগে সুশীল মোদী ছিলেন, এখন নরেন্দ্র মোদী আছে। গরিব মানুষ, প্রান্তিক মানুষ আপনাদের শক্তি, প্রধান শক্তি সেই অর্থনীতি। অবশ্যই। তার মানে বিহারের এই রাজনীতিটা করা যায়। আপনার কি মনে হয় পিকে সফল হবেন? উনি সবসময় বলেন যে আন্দোলন করে নাকি কিছু হয় না। বিহারের অভিজ্ঞতা হচ্ছে আন্দোলন ছাড়া কিছু হয় না। বিহারের মতো জায়গায় আমি সেই জন্য মনে করি প্রশান্ত কিশোর যেটা করেছেন এটা রাজনৈতিক দল ঠিক নয়, এটা একটা কর্পোরেট পলিটিক্যাল প্রজেক্ট। এবারে 20টা আসনে লড়ছেন, কি আশা করছেন? বিহারের লিবারেশন মূলত একটা কিছু নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ আছে, এর বাইরে কি আপনারা বেরোতে পারছেন? বিজেপি বলছে মহাজোট আপনাদের যদি ক্ষমতায় আসে বিহারের জঙ্গল রাজ ফিরবে। আপনার কি মনে হয় তৃণমূল এবং বিজেপি দুজনকেই শত্রু বলতে গিয়ে সিপিআইএম এর বিপাকে পড়লো? দীপঙ্কর বাবু, আপনি কি মনে করেন যে মানে আজকের যুগে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে আমরা আমাদের কিছুটা হলো ধ্যান ধারণা চিন্তাধারা অনেক কিছু পাল্টাতে হবে? বিহারের ভোটে চর্চায় থাকা একমাত্র বাঙালি, তিনি বামপন্থী। বিহারের রাজনীতিতে তিনি এবং তার দল অনেকটাই বিচ্ছিন্ন দ্বীপের মতো। তবে গত বিধানসভা ভোটে তার সাফল্য অনেক সম্ভাবনার জন্ম দিয়েছে। হ্যাঁ, তিনি সিপিআইএম লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য আমাদের মুখোমুখি। বাবু, এবারে 2020-র ভোটের থেকে এই 2025-এর বিহারের ভোট কতটা আলাদা? কিছুটা তো আলাদা বটেই। একদিক থেকে এটা হচ্ছে 2020-এর পরে বলতে পারেন তার ধারাবাহিকতায় 25, কারণ 2020-এ বিহারে প্রায় সরকার চলে গিয়েছিল, প্রায় আমরা ক্ষমতায় আসার মতো অবস্থায় ছিলাম, কয়েকটা আসন, কয়েক হাজার ভোট। তো সেদিক থেকে বলতে পারেন এটা হচ্ছে 2020 থেকে মানুষ অপেক্ষা করেছিল যে কবে 25-এ নির্বাচনটা আসবে আর কবে হবে। কিন্তু এবার যখন 25-এ নির্বাচনটা এলো তার আগে হঠাৎ করে 2-3টে ব্যাপার হলো। একটা হচ্ছে এসআইআর, যেটা পশ্চিমবাংলা তো এখন হবে, 12টা রাজ্যে নাকি আরো হবে। তো এটা ভারতবর্ষে কোনোদিন হয়নি, একটা অভূতপূর্ব ব্যাপার, প্রায় পুরো নির্বাচনটাকে ঘেঁটে দেওয়ার মতো যাকে বলা হয় আর কি। ভোটার লিস্ট থেকে 10% পোটেনশিয়াল ভোটারের যদি কথা বলি, প্রতি 10 জন ভোটারে 1 জন ভোটারের নাম বাদ চলে গেছে। প্রচুর একটা ঠিক যেরকম ওই নোট বাতিলের সময় যেটা হয়েছিল ঠিক সেরকম ভোট বাতিল, ভোটবন্দি এটা হয়েছে। সেকেন্ড যেটা হয়েছে, একটা অভূতপূর্ব স্কেলে টাকা বিতরণ, 10,000 টাকা মহিলাদের অ্যাকাউন্টে আসছে, শোনা যাচ্ছে প্রায় নাকি 1.5 কোটি মহিলার অ্যাকাউন্টে গেছে, সকলের জন্য কিছু না কিছু দেওয়া হচ্ছে। তো এই আনপ্রেসিডেন্টেড এই দুটো ব্যাপার, এসআইআর এবং এটা সম্পূর্ণ আনপ্রেসিডেন্টেড। ফলে একদিকে হচ্ছে নির্বাচনটা মানুষ মুখিয়ে আছে যে কবে নির্বাচন আসুক, কিভাবে একটা পরিবর্তন আসে। কারণ ধরুন 20 বছর ধরে একটা সরকার চলছে, 20 বছর কম সময় হয় না। একটা সরকার নয়, মুখ্যমন্ত্রী একজন, একটা মুখ্যমন্ত্রী, প্র্যাকটিক্যালি একটাই সরকার, মাঝে মধ্যে একটু সরকারের কম্পোজিশনটা পাল্টেছে, একটাই সরকার। এবং সেখানে শুধু লোকে মুখ্যমন্ত্রী দেখে, আমি তো মুখ্যমন্ত্রীর থেকে বেশি মুখ্যমন্ত্রীর কাঁধে যাদের বন্দুকটা রাখা আছে সেই ভারতীয় জনতা পার্টি, আমি সেটাকে বেশি করে দেখি। তো সেখানে আগে সুশীল মোদী ছিলেন, এখন নরেন্দ্র মোদী আছে। 2014 থেকে ডাবল ইঞ্জিন সরকার। তো এবং বিজেপি অত্যন্ত ব্যগ্র হয়ে আছে যে কি করে পুরো ক্ষমতাটাকে করায়ত্ত করা যায়, কি করে একটা বুলডোজার রাজ বিহারে আনা যায়। তো বিহারের মানুষের কাছে এই 20 বছরের সরকারের যে অভিজ্ঞতা সেটাও আছে এবং আগামী দিনের যে আশঙ্কা সেটাও আছে। তো সব দিক থেকে নির্বাচনটা মানুষ একদিক থেকে পরিবর্তন চায়, আর অন্যদিকে সেই পরিবর্তনটাকে আটকে দেওয়ার জন্য তার সব থেকে বড় যে সিম্বল আজকে ভারতবর্ষে সেটা হচ্ছে বুলডোজার। যে বুলডোজার দিয়ে আমি তোমাদেরকে গুঁড়িয়ে দেবো,
তো বিহারকে গুঁড়িয়ে দেওয়ার জন্য বুলডোজার আছে। এই হচ্ছে লড়াই। গত বিধানসভা ভোটে 19টা আসনে লড়ে আপনারা 12টা আসন পেয়েছেন, 12টা সিট পেয়েছিলেন। বিহারের যতগুলো রাজনৈতিক দল ভোটে লড়েছিল সবার থেকে স্ট্রাইক রেট যদি বলা হয় সব থেকে ভালো, সব থেকে ভালো বোধহয় বিজেপি সামান্য আমাদের থেকে একটু বেশি ছিল, আমরা বোধহয় দ্বিতীয় জায়গায়। অথচ জাতিগত ভোট ব্যাংক আপনাদের নেই, কিন্তু বিহার পলিটিক্সে তো জাতিগত ভোট ব্যাংকটা বড় ব্যাপার। আমি সেটাই বলছি, যারা জাতিগত ভোটকে দেখে, তো জাতি ব্যাপারটা কি খুব একটা কোনো আইসোলেটেড কোনো ব্যাপার? জাতি একটা ধরুন সামাজিক একটা বাস্তব, তো ঠিক ততটাই বাস্তব হচ্ছে জেন্ডার, পুরুষ এবং মহিলা, ততটাই বাস্তব হচ্ছে ধনী এবং গরিব, কৃষক এবং শ্রমিক। তো ফলে আমার মনে হয় আমরা বিহার হইলে পরেই লোকে শুধু জাতপাত জাতি কথাটা বলতে বেরোতে পারছি, আমরা বেরোতে পেরেছি না। বেরোনো মানেটা কি? আমি বলছি জাতির ব্যাপারটা তো পাল্টাচ্ছে। জাতি বললেই লোকে ভাবে এটা বোধহয় একটা অচলায়তন, এটা বোধহয় অনর একটা কিছু না, নয়। জাতি ব্যাপারটা পরিবর্তনশীল। আসলে জাতি লোকে কথাটা কখন তোলে? যখন যেটাকে ধরে নেওয়া হতো স্বাভাবিক। যেমন ধরুন বিজেপির আপনি যদি তালিকাটা দেখেন, 101 জন প্রার্থী আছে, সেই 101 জন প্রার্থীর মধ্যে 49 জন প্রার্থী যাদেরকে বলা হয় উঁচু জাতি, ফরওয়ার্ড কাস্ট, 4টে কাস্ট আছে বিহারে, এবং তাদের জনসংখ্যার হিসেবে দেখতে গেলে তারা হচ্ছে 15-16%। একদম। তো 15-16%-এর জন্য 101-এ 49 জন প্রার্থী। আমি তো বলি এটাই সব থেকে বড় সংরক্ষণ, সব থেকে বড় সংরক্ষণ। এবং এই সংরক্ষণটাকে, যেটা চোখে পড়ে না, যেটাকে লোকে স্বাভাবিক একটা প্রাকৃতিক নিয়ম হিসেবে মেনে নেওয়ার জন্য বলা হয়, সেটাকে যখন মানুষ চ্যালেঞ্জ করে তখন গেল রব ওঠে, জাতপাত চলে এলো, জাতি জাতি জাতি। তো আমার মনে হয় বিহারে সেটা নয়। বিহারে জাতিও আছে, বিহারে শ্রেণীও আছে, বিহারে জেন্ডার আছে, বিহারের ডেমোগ্রাফি আছে, নতুন জেনারেশন, পুরনো জেনারেশন, এই সবটাই বিহারে আছে। আমার ধারণা সবটা শুধু বিহারে নেই, পশ্চিমবাংলাতেও আছে, গোটা দেশ জুড়ে আছে। বিহারে কথা এলেই লোকে শুধু জাতি জাতিটা বলতে থাকে। গরিব মানুষ, প্রান্তিক মানুষ আপনাদের শক্তি, প্রধান শক্তি সেই অর্থে দেখতে গেলে। অবশ্যই। তার মানে বিহারের এই রাজনীতিটা করা যায়? অবশ্যই করা যায়। বিহারে না করা গেলে কোথায় করা যাবে? বিহারেই তো সব থেকে বেশি করা যায়। কারণ লোকে ধরুন অনেক সময় দেখে কি, বিহার বললেই দারিদ্র, বিহার মানেই বঞ্চনা, বিহার মানেই শোষণ। ঠিক কথা, লেকিন দারিদ্র মানেই দারিদ্র বিরুদ্ধে সংগ্রামও আছে, বঞ্চনা মানেই বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম আছে, শোষণ মানেই শোষণের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম আছে। তো যদি এই সংগ্রামটার দিকে দেখা যায় যে মানুষ এত দারিদ্র, এত বঞ্চনা, এত অত্যাচার, এসবের মধ্যে কি করে টিকে আছে, মানুষ লড়ছে, এই লড়াইটা দেখলেই দেখবেন সেখানে লাল ঝান্ডা আছে, সেখানে বামপন্থা আছে, এবং সেখানে আমরা রীতিমতো হয়তো সবসময় নির্বাচনে বেশি সিট পাই না, এককভাবে লড়লে আগে হয়তো 7টা সিট পেয়েছি, কখনো এমনও গেছে যখন একটাও আসন পাইনি, তাতে খুব একটা পার্থক্য হয় না। এখন আজকে বিহারে দুটো যে বড় জোট, একদিকে বিজেপি তার একটা ক্ষমতার জোট, আর একদিকে বিহারের একটা পরিবর্তনকামী জোট। এই পরিবর্তনকামী যে জোটটা আছে সেই জোটের মধ্যে আমরা আছি। তো আমার মনে হয় সেখানে অবশ্যই এই গরিব মানুষের ভোট, এটা তো বড় ভোট। কিছুটা তো এই ধরনের পলিটিক্সের কথা প্রশান্ত কিশোরও বলছেন। আপনার কি মনে হয় পিকে সফল হবেন? প্রশান্ত কিশোর ঠিক এই ধরনের কথা বলছেন না। এটা রোজগারের কথা বলছেন, চাকরির কথা বলছেন, এগুলো বলছে প্রশান্ত কিশোর। দেখবেন খুব খোলাখুলি যেটা বলেছেন, যে চাকরির কথা বলছেন না। উনি বলছেন যে 10-12 হাজার টাকার জন্য যে মানুষগুলো বাইরে চলে যায়, আমি চেষ্টা করব সেই 10-12 হাজার টাকার জন্য যাতে ওকে বাইরে যেতে না হয়, সে যাতে বিহারেই থেকে 10-12 হাজার টাকা কামাতে পারে। সেটা উনি এক্স্যাক্টলি কি করে করবেন আমি জানি না। উনি সবসময় বলেন যে আন্দোলন করে নাকি কিছু হয় না। বিহারের অভিজ্ঞতা হচ্ছে আন্দোলন ছাড়া কিছু হয় না, আন্দোলন না হলে কিছুই পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। উনি কিন্তু বলছেন যে আন্দোলন করে কি হয়, আন্দোলন করে কিছু হয় না। তাহলে কি করে যে হয়, কোত্থেকে কোন একটা আইডিয়া দিয়ে, কোন টাকা দিয়ে হয়, উনি প্রচুর বিহারের মতো জায়গায়, আমি তো সেই জন্য মনে করি প্রশান্ত কিশোর যেটা করেছেন এটা রাজনৈতিক দল ঠিক নয়, এটা একটা কর্পোরেট পলিটিক্যাল প্রজেক্ট, একটা কর্পোরেট পলিটিক্যাল প্রজেক্ট। এবং তার উনি প্রমোটার বলুন, সিইও বলুন, উনি আরো চেষ্টা করছেন এখানে। সেটা কতটা সফল হবে বিহারের মতো রাজ্যে, সেটা তো এবারে নির্বাচন খানিকটা বলবে। প্রথম দিকে অবশ্যই মানুষের আকর্ষণ ছিল যে একজন নতুন মানুষ যিনি নাকি সবাইকে নির্বাচনে জেতান, কখনো মোদীকে জিতিয়েছেন, কখনো মমতা ব্যানার্জিকে জিতিয়েছেন, কখনো নীতিশ কুমারকে জিতিয়েছেন, অরবিন্দ কেজরিওয়ালকেও নাকি জিতিয়েছেন। আমার তো মনে হয় তিনি সেই নির্বাচনগুলো জিতিয়েছেন যে নির্বাচনগুলো হারা খুব কঠিন ছিল, আর যে নির্বাচনটা জেতা কঠিন সেই নির্বাচনে উনি কিন্তু উত্তরপ্রদেশে কংগ্রেস, হ্যাঁ
তো ফলে যাই হোক না কেন ওনার একটা বড় নাম ডাক আছে। তো লোকে ভেবেছিল যে এমন একজন মানুষ, তিনি যখন নিজেই নিজের জন্য কিছু করতে চাইছেন, খুব ভালো কথা। তো সেদিক থেকে বিহার তো সবাইকে ওয়েলকাম করে, সবাই ওয়েলকাম। তো উনি নতুন পার্টি করছেন, লোকে ভেবেছিল নতুন কিছু শোনা যাবে, কিন্তু এবার কিন্তু দেখা গেল নতুন খুব একটা কিছু শোনা যাচ্ছে না, নতুন খুব একটা কিছু শোনা যাচ্ছে না। আর ওই বিহারের ভেতরে লোকে দেখতে পাচ্ছে না, যত দূর থেকে যে দেখছে সে তত আশা নিয়ে থাকছে, নির্বাচনের পরে বোঝা যাবে। আপনি তো দীর্ঘদিন ধরে বিহারের মাটিকে চেনেন, দীর্ঘদিন ধরে বিহারে রাজনীতি করে আসছেন, মানে পিকের মতো একজন কর্পোরেট ধাঁচে মানে চলার লোক, যিনি অন্যকে জিতিয়েছেন, নিজে কি জিততে পারবেন? কি কি মনে হয় আপনার নিজের? কি না, আমার খুব একটা মনে হয় না। আমার মনে হয় যে এবারে উনি সেজন্য নিজেও দেখছেন, প্রথম কথা নিজের ইলেকশন লড়ছেন না। কেন লড়ছেন না? কারণ ওনাকে তো সার্ভে গুলো দেখবেন যে মুখ্যমন্ত্রীর চেহারা 1 নম্বরে তেজস্বী যাদব, 2য় নম্বরে সেখানে প্রশান্ত কিশোর, 3য় নম্বরে নীতিশ কুমার। তাহলে যেখানে এই নির্বাচনে ওনার একটা সম্ভাব্য মুখ্যমন্ত্রীর চেহারা হিসেবে প্রশান্ত কিশোর, সেখানে তো নিজের নির্বাচন লড়া উচিত ছিল, নিজেই লড়ছেন না। এবং নিজের দলকে নিয়ে কোনো প্রেডিকশনও করছেন না। বলছেন যে ফার্স্ট সে আর্শ, যে 0 হতে পারে, অনেক কিছু হতে পারে। কখনো বলছেন যে মেন লড়াইটা এনডিএ বনাম প্রশান্ত কিশোরের মধ্যে লড়াই। উনি বেশ বলছেন যে নীতিশ কুমার 25-এর বেশি পাবে না। ওনার পুরো প্রেডিকশনটা নীতিশ কুমারকে ঘিরে। সেই প্রেডিকশনটা তো লোকে দেখবে কি আছে না আছে। আমার মনে হয় যে এবারের নির্বাচনে হ্যাঁ একটা জিনিস অবশ্যই করেছে, সবাই প্রশান্ত কিশোরের নামটা জানে। জনসুরাজ পার্টির হলুদ গাড়ি সব জায়গায় আপনার দেখা যাবে। এবং উনি যে প্রজেক্ট যেটা দাঁড় করিয়েছেন, সেখানে প্রায় 600 মানে বেশ কিছু সংখ্যায় পেইড এমপ্লয়ি দিয়ে এবং তারা হ্যাঁ 30-40 হাজার টাকা অন্তত মিনিমাম তারা পায়। তো ফলে এইরকম একটা বাহিনী নিয়ে উনি নেমেছেন মাঠে। তো আমি তো বলি যে লেবার ইন্টেন্সিভ রাজ্য, লেবার এক্সপোর্ট করা রাজ্য, সেখানে একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ পার্টি, একটা রিসোর্স রিচ একটা পার্টি এসছে বিজেপির পরেই। শুনুন, উনি যে বললেন না 11 কোটি টাকা ওকে দিয়েছে নবযুগ যে কনস্ট্রাকশন কোম্পানি, যেটা আমি শুনি ওটা নাকি আদানির একটা কোনো ফ্রন্ট কোম্পানি, যে কোম্পানিটা 55 কোটি টাকা ইলেকট্রাল বন্ড দিয়েছিল বিজেপিকে, 55 কোটি বিজেপিকে দিয়েছে, 11 কোটি প্রশান্ত কিশোরকে দিয়েছে। ইনভেস্ট করলো কেন এরা? সে তো উনি বলছেন যে এটা নাকি মা সরস্বতীর বর। উনি নাকি 2 ঘন্টার মধ্যে তাদেরকে এমন একটা কিছু কনসালটেন্সিতে পরামর্শ দিয়েছেন যার বিনিময়ে ওরা 11 কোটি দিয়েছে। এটা ওনার নিজের প্রেস কনফারেন্সের বক্তব্য। কেন কে দিচ্ছে না দিচ্ছে আমি জানি না। উনি তো এটা বলেন যে ওনার পলিটিক্যাল ক্লায়েন্টরা দিচ্ছে কিনা। আমি জানি না মমতা ব্যানার্জি ওনাকে পয়সা দিয়েছেন কিনা, যে তুমি বাবা পশ্চিমবাংলা আমাদের জিতিয়েছো, দিদিকে বলুন বলে, আর বাংলার মেয়েকেই চায়, আর সেই জন্য বিহার ছেলেকেই চায়, তার জন্য মমতা এখানে ইনভেস্ট করছেন কিনা আমি জানি না। প্রশান্ত কিশোর বলে আমি যার জন্য কাজ করেছি সবাই নাকি ওনাকে আশীর্বাদ করছে, পয়সা দিচ্ছে। কে দিয়েছে আমি জানি না, কিন্তু প্রচুর টাকা পয়সা নিয়ে মাঠে নেমেছেন, এটা জানা কথা। এবারে 20টা আসনে লড়ছেন, কি আশা করছেন? আমি ওটাই বললাম, সবাই বলে স্ট্রাইক রেট, আমি বলছি স্ট্রাইক রেট নয়, এবার আস্কিং রেট। আচ্ছা, আস্কিং রেটটা বেশ হাই। কারণ সরকার পরিবর্তন করতে হলে, সরকার বানাতে 122 দরকার। 122, 23, 24, 25 হলে সে সরকার চলবে না। সরকার তখনই চলবে যখন সে সরকারের কাছে একটা ঠিকঠাক একটা সংখ্যাগরিষ্ঠতা থাকবে। তার মানে হচ্ছে 243-এ 143-এর ওপরে, 100-র নিচে এনডিএ, 143-40-এর 50 এরকম জায়গাতে যদি আমাদের মহাগঠবন্ধন থাকে তাহলে সরকার চলবে। ফলে আমি দেখছি সেটা। আর সেটা মানে হচ্ছে সবাইকে ভালো করতে হবে, আমাদের অবশ্যই করতে হবে। আমাদের তো মাত্র 20টা আসন। গতবারে আপনি ঠিকই বলেছেন, গতবার 12টা জিতেছিলাম, আর 2টো খুব সামান্য বেরিয়ে গেছিল, একটা 400-450 ভোটে, একটা 1003 ভোটে, আর বাকি 3-4টে সিট 10,000 মতো ভোটে। তো সেগুলো সবই প্র্যাকটিক্যালি জেতার একটা সম্ভাবনার মধ্যে ছিল। তো ফলে এই মুহূর্তে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো যে 20টার মধ্যে আমি কোনো আসন নিয়েই বলবো না যে জেতা অসম্ভব, আবার কোনো আসন নিয়েই বলবো না যেটা শিওর শট। কারণ এবারে নির্বাচন, এদিকে এসআইআর, এদিকে এত বিরাট রকমের খেলা চলছে। নির্বাচনে সমস্ত অফিসাররা গুজরাট থেকে এসছেন, ছোট ছোট মার্জিনের যেখানে আসন সেখানে গুজরাটি অফিসার আসছে, সেখানে উত্তরপ্রদেশ থেকে পিএসসি এসে নির্বাচন করাবে। যে নির্বাচনে আমরা যে বুথের লিস্ট দিয়েছিলাম, যেখানে আমাদের নির্বাচনে প্রার্থীরা আক্রান্ত হচ্ছেন ভোট চাইতে গিয়ে, সেই সমস্ত বুথকে আমরা বলেছি এগুলোকে সেন্সিটিভ বুথ হিসেবে চিহ্নিত করা হোক, সেগুলোকে করা হয়নি। আর আমরা যে সমস্ত বুথগুলোতে ভালো ফল করে আসি ধারাবাহিকভাবে,
সেই সমস্ত বুথকে সেন্সিটিভ করা হয়েছে। এই যে দেখুন, আপনার একটা কথা তো পরিষ্কার যে সবাইকে ভালো করতে হবে, একা ভালো করে কিছু হবে না। তার কারণ এটা তো কোথাও প্রচ্ছন্নভাবে মনে করছেন যে এই যে সিট শেয়ারিং, তার আগে আপনার তৈরি হলো, বিতর্ক হলো কে কতটা সিটে লড়বে, এই নিয়ে কংগ্রেস আরজেডি সম্মিলিত একটা মানুষের কাছে মানে ক্লিয়ার পিকচার দিতে পারেননি আপনারা। না, ক্লিয়ার পিকচার আছে। এবার ধরুন গতবারের থেকে একটু বড় কোয়ালিশন, গতবারে 5 পার্টি ছিল, এবারে 7 পার্টি, নতুন নতুন পার্টি আছে। এবার ধরুন নির্বাচনে এমনকি বিজেপির মতো রেজিমেন্টেড পার্টি, যেখানে অমিত শাহ যা বলেন তারপরে আর কেউ কিছু কথা বলে না, বা মোদি যা বলেন কিছু বলে না, বা আরএসএস পেছন থেকে যেটা বলে তারপরে আর কেউ কথা বলে না, সেই পার্টি তো আপনি দেখবেন কত বিদ্রোহ, কত সংঘাত। ফলে একটা 7 পার্টির জোট, সেখানে সেই জোটের আসন রফা করতে গিয়ে, আসন সমঝোতা করতে গিয়ে একটু সময় লাগবে, 2-1টা সিটে হয়তো কিছু থেকে যাবে, এটা খুব স্বাভাবিক। আমরা মোটের উপরে যেটা গেছে সেটা হচ্ছে যে পুরোপুরি ইউনাইটেড। 2-1টা সিটে কিছু ফ্রেন্ডলি ফাইট হয়তো আছে, সেটাও যেটা ঠিক হয়েছে যে নির্বাচন আস্তে আস্তে অনেকে সরে বসে গেছে, অনেকে ক্লিয়ার হয়ে গেছে। তো আমার মনে হয় নিচে তো আমি যেটা দেখছি, প্রত্যেকটা সভায় যেটা দেখছি, মানুষের মধ্যে যে ঐক্য সেটা কিন্তু সলিড, সেটা সলিড। ওপরে হয়তো আপনাকে মনে হবে যে একটু কোথাও কোথাও কখনো কমিউনিকেশন একটু গ্যাপ আছে, নিচে কোনো গ্যাপ নেই। বিহারের রাজনীতিতে সব থেকে কড়া ভাষায় যদি গেরুয়া রাজনীতির বিরোধিতা কেউ করে থাকে সেটা আপনারা, সেটা দীর্ঘদিন ধরে আপনারা করে আসছেন। কিন্তু বিহারে বিজেপি কিন্তু বাড়ছে, এবং আর এটা সবাই জানে গেরুয়া রাজনীতির সব থেকে বড় শত্রু কিন্তু আপনারাই, অর্থাৎ লাল। তো গোটা দেশ জুড়ে বাড়ছে এবং তারা এখন ক্ষমতায় আছে, মাছের তেলে মাছ ভাজা, ক্ষমতা দিয়ে আরো ক্ষমতা অর্জন করা, তাই তো? ক্ষমতাকে কাজে লাগিয়ে আরো বেশি বেশি জায়গায় দখল করে নাও। তো বিজেপি তো সব পশ্চিমবাংলাতেও বাড়ছে, বিজেপি এমনকি দক্ষিণেও বাড়ছে, কারণ এই সময়ে বিজেপি ক্ষমতায়। আপনি চিন্তা করে দেখুন বিজেপি কেন বাড়বে না? আরএসএস তার শতাব্দী চলছে। আমি সেদিনকে সর্দার প্যাটেলের যেদিন 1925-এ দুটো আরএসএস এর প্রতিষ্ঠা হয়েছিল, একই সঙ্গে লেফটেরও প্রতিষ্ঠা হয়েছিল। আপনি লেফট ছেড়ে দিন, আমি বলছি যে সর্দার প্যাটেলের যেদিনকে 150তম জন্মবার্ষিকী ছিল, গোটা দেশ জুড়ে সবাই সর্দার প্যাটেলকে স্মরণ করছিল। তো সেদিন আমি দেখলাম যে সর্দার প্যাটেল ভারতবর্ষের প্রথম হোম মিনিস্টার, এবং গান্ধী হত্যার পরে যে কথাটা কেউ আজকে নিষিদ্ধ করার কথা বলেছিলেন করছেন, এবং নিষিদ্ধ করার সময় উনি দুটো কথা বলেছিলেন। উনি এটা বলেননি যে গোডসে ব্যক্তিগতভাবে তখন আরএসএস এর সদস্য ছিলেন কি ছিলেন না, এটা উনি বলেন যে আরএসএস গোটা দেশ জুড়ে এমন একটা পরিবেশ তৈরি করেছে, ঘৃণা, হিংসা, এমন একটা পরিবেশ তৈরি করেছে যে পরিবেশের বলি হলেন মহাত্মা গান্ধী। এবং উনি বলছেন যে একটা সদ্য স্বাধীন একটা দেশ, সেই দেশে আরএসএস কে যদি ব্যান না করা হয়, ফ্রিডম উইল বি ইম্পেরিলড, স্বাধীনতা বিপন্ন। একটা স্বাধীন দেশে, সদ্য স্বাধীন দেশে 1948-এ উনি কথাগুলো বলছেন। তো সেখানে আমার মনে হয় 100 বছর পরে আজকে হাইজ্যাক করে নিয়েছে। আজকে দেখুন আরএসএস এর শতাব্দী, আরএসএস পালন করুক, কিছু ভালো কথা করুক, সরকার করছে ডাক টিকিট জারি, সরকার সেখানে নতুন করে কয়েন চালু করছে। যেখানে সর্দার প্যাটেল ফার্স্ট হোম মিনিস্টার আরএসএস কে ব্যান করছেন, সেখানে আজকে হোম মিনিস্ট্রি সবকিছু ওদের হাতে। ফলে দেশে তো একটা বড় পরিবর্তন ঘটে গেছে। তো বিজেপি বাড়ছে, বাড়বে, জোর করে বাড়ার চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয় বিজেপিকে এতদিন লোকে চিনতো না, বিজেপিকে লোকে চিনতেও শুরু করেছে। এই চেনাটা খুব দরকার। অনেক সময় ওই বই পড়ে চেনা যায় না, ইতিহাস পড়ে চেনা যায় না, আরএসএস তখন কি ছিল চেনা যায় না। এখন যখন লোকে হারে হারে টের পাচ্ছে, যেমন ধরুন বিহারে বিজেপি কি লোকে হারে হারে টের পাচ্ছে যে বিজেপি মানে হচ্ছে ক্ষমতা দখলের জন্য এমন একটা মরিয়া প্রচেষ্টা যে গোটা দেশে কোনো ক্ষমতা ছাড়বে না। মহারাষ্ট্র করেছে, গোটা দেশে পুরো ক্ষমতা আমার চাই, আর পুরো দেশের সমস্ত রাজনীতির জায়গায় অসুবিধা কি আছে? অসুবিধা কিছু নেই, কিন্তু আমি বলছি পুরো ক্ষমতা চাই, একদম নিশ্ছিদ্র ক্ষমতা চাই। আর ক্ষমতা এই কারণে চাই যাতে দেশের পুরো সমস্ত কিছু আমি আদানির হাতে তুলে দিতে পারি। এই যে একটা সবকিছু সমস্ত হাতে তুলে নেওয়া, বিজেপির এই যে একটা ক্ষমতা লোভী, একটা ক্ষমতার যে একটা বিরাট অহংকার, ক্ষমতা দখলের জন্য মরিয়া, এইটা কিন্তু লোকে বুঝেছে। বিহারের লোকে বুঝেছে, আমি আপনাকে বললাম, ওই 101-এ 49,
বিজেপিটাকে লোকে চিনতে পারছে বিজেপি মানে কারা, কিভাবে তারা কি করতে চাইছে, বিহারকে পেছনে ঠেলে দিতে চাইছে। আবার যেখান থেকে বিহার বেরিয়ে এসছে মন্ডল কমিশনের পরে, আপনার কি কোথাও মনে হয় যে বিহারে বিজেপি যে যে স্টেটে শরিকদের ঘাড়ে চড়ে ক্ষমতায় বা শরিকদের সহযোগিতায় ক্ষমতায় এসেছে, শরিকদের কি পরে খেয়ে ফেলেছে বা নিয়ে নিয়েছে, এবং খোলাখুলি বলে গেছে। এখানেও কি নীতিশকে দায়ী করতে পারে? দায়ী করতে পারে, এখানে বলে গেছেন জেপি নাড্ডা, তিনি বিহারে এসে খোলাখুলি বলে গেছেন 2 বছর আগে যে ভারতবর্ষে একটাই পার্টি থাকবে, ভারতীয় জনতা পার্টি, বাকি সমস্ত আঞ্চলিক দলগুলোর সময় ফুরিয়ে আসছে। আর অমিত শাহ তার সাথে যুক্ত করেছেন অমিত শাহ কথাটা, যে আমরা 5 বছরের জন্য আসিনি, আমরা 50 বছর রাজত্ব করবো এই দেশে। তাহলে এমন একটা পার্টি যে গোটা ভারতবর্ষে মাৎস্যন্যায়ের মতো বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, তাহলে সেখানে ছোট ছোট পার্টিগুলোকে খেয়ে ফেলবো, ছোট ছোট জাতিগুলোকে খেয়ে ফেলবো। যেটা মহারাষ্ট্র হয়েছে, লোকে তো দেখছে, নীতিশ কুমারের নাম নির্বাচনে এখন নীতিশ কুমার, নির্বাচনের পরে অমিত শাহ খোলাখুলি বলে গেলেন যে নির্বাচনের পরে কি হবে আমি বলার কে, নীতিশ কুমার আপনার দিকে তো চলে আসতে পারে। আমি জানি না নীতিশ কুমার, এখন নীতিশ কুমার গেলে লোকে চিন্তিত, উদ্বিগ্ন, শারীরিক অবস্থা কি, মানসিক অবস্থা কি, কতটা উনি ঠিক আছেন। কিন্তু নীতিশ কুমারকে নিয়ে বিজেপি, নীতিশ কুমার নিজে অনেকবার এদিক ওদিক করেছেন, ঠিক কথা, কিন্তু বিজেপি যে ইউজ অ্যান্ড থ্রো, এবার নীতিশ কুমারকেও ছুঁড়ে ফেলার সময় চলে এসেছে। যে মানুষটি এতদিন ধরে বিজেপির জন্য সেবা করেছেন তাকেও বিজেপি এবার শেষ করে আনবে, তাহলে এটা কিন্তু লোকের কাছে আছে খবরটা। বিহারের লিবারেশন মূলত একটা কিছু নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ আছে, যেমন ছিল না তাই, হ্যাঁ, ভোজপুর অঞ্চল, এককালে এখানে নকশাল মুভমেন্ট হয়েছিল, এর বাইরে কি আপনারা বেরোতে পারছেন? অবশ্যই বিহারে লিবারেশন একটা প্যান বিহার পার্টি, এটা লোকে কিছু কিছু ভূগোলটা আপডেট করে না, সবকিছু জিনিসকে আপডেট করতে হয়। তো সিপিআইএমএল অবশ্যই শুরু হয়েছিল ভোজপুর থেকে, সিপিআইএমএল শুরু হয়েছিল সেই সময়টা ধরুন পাটনা, জাহানাবাদ এই সমস্ত এলাকা থেকে। যেমন ধরুন সিওয়ান একটা জেলা, সিওয়ানের পাশে গোপালগঞ্জ, যেটা লালুজির গৃহ জেলা, সেই জেলায় 90 থেকে 95 ওই সময়টায় যখন লালু যাদবের সব থেকে দুর্দণ্ড প্রতাপ, সেই সময়ে আমরা সিওয়ানে আমাদের এমএলএ হয়েছে, সেই সময় গোপালগঞ্জে আমরা ভালো ভোট পেয়েছি। গতবারের নির্বাচনে চম্পারণে আপনি চলে যান, পশ্চিম চম্পারণে, গোটা চম্পারণে 10টা বা 11টা আসন, সেখানে মহাগঠবন্ধনের একজনই জেতা এমএলএ, সেটা সিপিআইএমএল বীরেন্দ্র গুপ্তা। আপনি চলে যান কাটিহার, বলরামপুর, বা যেটাকে আগে বলা হতো বারসই, সেখানে দীর্ঘদিন ধরে এমএলএ আমাদের লেজিসলেচার পার্টির নেতা মেহবুব আলম। ফলে সিপিআইএমএল এখন বিহারে আমরা সমস্তিপুরে লড়ছি, সুপৌল জেলায় লড়ছি। সিপিআইএমএল একটা গোটা বিহার জুড়ে ক্রমবর্ধমান একটা পার্টি। ফলে আমার তো ধারণা যে আগামী দিনে বিহারে এবং বিহারের সাথে সাথে হিন্দি বলের, এবার আমাদের যেটা চিন্তা সেটা হচ্ছে পশ্চিমবাংলা, যেখান থেকে শুরু হয়েছিল, যেখান থেকে আমরা শুরু হয়েছিল, তো সেখানে অনেকে কখনো কখনো বলে বৌদ্ধ ধর্ম ভারত থেকে শুরু হয়েছিল, তারপরে এখান থেকে ভারত, আমরা পশ্চিমবাংলা থেকে শুরু হয়েছিল। ফলে পশ্চিমবাংলায় আবার নতুন করে আমরা একটা সম্মেলন করছি, আমাদের রাজ্য সম্মেলন নৈহাটিতে 18 থেকে 20, এবং আমাদের সেখানে মেন কথাটাই হচ্ছে পশ্চিমবাংলায় বামপন্থার পুনর্জাগরণ। এটাও আমাদের, আমি এই জায়গায় আসছি, আমি আগে একটা প্রশ্ন করে নিই যে বিজেপি বলছে মহাজোট আপনাদের যদি ক্ষমতায় আসে বিহারে জঙ্গল রাজ ফিরবে, যেটা বলছে, যেদিন বলছে সেই দিনই বিকেল বেলায়, সেদিনকে দুটো ঘটনাই বলি, রোজই কথাটা বলছে। সেইখানে সিওয়ান জেলায় আমি ছিলাম, দারোন্দা বলে একটা থানা আছে, থানার এএসআই দলিত অনিরুদ্ধ পাসওয়ান সকালবেলায় তার লাশ পড়ে আছে বাড়ির বাইরে একটা ক্ষেতের উপরে, বিকেল হতে হতে দুলারচাঁদ যাদব তার হত্যা। তাহলে এই যে জঙ্গলরাজ বলছে, লোকে শুনে শুনে লোকের কান গেছে, লোকে বলছে এটা এই 30 বছর আগের কথা কেন, আজকে কি আছে, আজকে কি মঙ্গলরাজ আছে? আজকে তো মঙ্গলরাজ নেই, আজকে মহাজঙ্গলরাজ আছে। ফলে ওই জঙ্গলরাজের কথায় লোকে, বিহারের লোকে আর বিভ্রান্ত হবে না। এই যে ভয় দেখাও, বিজেপি এটাই করে, হয় ভয় দেখাও অথবা এমন একটা দূরের কোনো স্বপ্ন দেখাও যে 2047-এ ভারতবর্ষ উন্নত হবে, বিকশিত দেশ হবে, তখন বিহার বিকশিত রাজ্য হবে। আগে এটা করছিল 2022, আপনি খেয়াল করে দেখুন 14-15-তে বলছিল 2022-এ স্বাধীনতা 75 হবে, স্বাধীনতা যখন 75 হবে তখন ভারতবর্ষে সবার মাথার উপরে পাকা ছাদ থাকবে, কারুর উপরে কোনো বাসস্থানের অভাব হবে না। আজকে আর 22-এর কথা বলে না, 22-এর পরে সোজা গোলপোস্টটা চলে গেছে 2047-এ। তো হয় একদম
দূর ভবিষ্যতের কথা বলো অথবা অতীতের কথা বলো, বর্তমানের কথা বলেন, বর্তমানে জবাবটা দেয় না। আপনি বাংলার কথা বললেন, বাংলা আপনারা সম্মেলন করছেন নৈহাটিতে, সামনের ইয়েতে বললেন। বাংলার কথা যদি আমি আসি, এই যে লিবারেশন এখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের প্রার্থী করেছে, ছাত্র সংগঠন আইসা থেকে প্রার্থী হয়েছে, নতুন মুখ এবং জনভিত্তি দুটোকে আপনারা মেশাতে পাচ্ছেন বিহারে, কিছুটা হলেও পাচ্ছেন। পশ্চিমবঙ্গে বামেদের নতুন মুখ আছে কিন্তু জনভিত্তি তৈরি হচ্ছে না, সমস্যাটা ঠিক কোন জায়গায়? পশ্চিমবাংলায় ধরুন সমস্যা তো একটা বড় কারণ হচ্ছে যে বাম মানে বিশেষ করে সিপিএম তারা একটা উচ্চতায় পৌঁছে গিয়েছিল, সেই উচ্চতায় দীর্ঘদিন ছিল ক্ষমতার শীর্ষে 34 বছর। তো সেটা একটা ব্যাপার আছে, তার একটা অবশ্যই ভালোও আছে, তার খারাপও আছে, লোকের একটা অনেক কিছু ব্যাপার আছে। দ্বিতীয় যেটা হয়েছে যে গত 2011-র পর থেকে বিজেপি ক্রমাগত বেড়েছে বিহারে, পশ্চিমবাংলায়। তো আমার মনে হয় পশ্চিমবাংলায় বামেদের যেটা দরকার এখন, যে এক্ষুনি বামপন্থীরা ক্ষমতায় চলে আসবে এসব না ভেবে, অনেক স্বপ্ন, সেসব না ভেবে পশ্চিমবাংলায় বামপন্থা যেটা আমি বললাম পুনর্জাগরণ, এবং বামপন্থা শুধু এককভাবে নয়, পশ্চিমবাংলায় একটা তৃতীয় শক্তি, পশ্চিমবাংলায় একটা তৃতীয় শক্তি দ্রুত না উঠে এলে ওই উড়িষ্যায় যেটা হয়েছে সেটাও পশ্চিমবাংলা হতে পারে। এটা একটা সময়ের ব্যাপার। বিজু জনতা দল আছে, নবীন পটনায়ক আছে, হঠাৎ দুম করে দেখা গেল নেই, সেখানে বিজেপি। তো পশ্চিমবাংলায় তৃণমূল আছে, মমতা ব্যানার্জি আছেন, ঠিক আছে, হঠাৎ দুম করে একদিন দেখা যাবে বিজেপি চলে এলো। এই দুম করে যেন বিজেপি চলে না আসে, এইভাবে পশ্চিমবাংলা যাতে একটা তৃতীয় শক্তি, এবং যেখানে আমি মনে করি তৃতীয় শক্তি গঠনে, তৃতীয় শক্তিটাকে বানাতে, সেখানে বামপন্থীদের বড় ভূমিকা থাকবে। তো বামপন্থীরা এটা করতে হবে। দীপঙ্কর বাবু, আপনি কি মনে করেন যে মানে আজকের যুগে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে আমরা আমাদের কিছুটা হলো ধ্যান ধারণা চিন্তাধারা অনেক কিছু পাল্টাতে হবে? চিন্তাধারা তো পাল্টাতেই থাকে, মানুষ অভিজ্ঞতায়, ধরুন এই যে আজকে ডিজিটাল আপনি বলছেন, এই ডিজিটালটা সময়ের সাথে মানিয়ে নিতে হবে। না, মানিয়ে নাও মানেটা কি? ডিজিটাল মানিয়ে নাও মানে কি? ডিজিটাল মানে সবাই আমার উপরে নজর রাখবে, সবাই আমাকে আমার প্রাইভেসি কেড়ে নেবে, সার্ভেলেন্স হবে, সব সময় বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। আমি এই ডিজিটালকে কেন মানবো? আমি ডিজিটালকে মানবো যে ডিজিটাল আমাকে আরো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যাবে, আমার সুযোগ দেবে, তাই তো? একদম। ফলে প্রত্যেকটা নতুন জিনিস তাকে ক্রিটিক্যালি দেখতে হবে, মানিয়ে নিতে হবে, মেনে নিতে হবে এটা নয়, মেনে নাও মানিয়ে দাও এটা নয়। প্রত্যেকটা নতুন জিনিস যুক্তি দিয়ে বিচার করতে হবে, অবশ্যই সেটাকে ক্রিটিক্যালি দেখতে হবে, তার ভালো আছে তার খারাপ আছে, সেটাকে কাজে লাগাতে হবে। এআই আসছে, অটোমেশন আসছে, সব কাজ খেয়ে নেবে, আমি এআই এর জয়গান করবো, বাহ এআই আসছে, আর সেখানে আমাদের সমস্ত চাকরি চলে যাবে, সবাই বেকার হয়ে যাবে, আমি সেই এআই এর দুহাত তুলে এআই করবো, এটা হবে না। ফলে সবকিছুকে আমার মনে হয় ক্রিটিক্যালি দেখতে হবে, অ্যানালাইজ করতে হবে, বিচার করতে হবে, যেটা কাজে লাগার মতো জিনিস সেটাকে কাজে লাগাতে। আপনার কি মনে হয় তৃণমূল এবং বিজেপি দুজনকেই শত্রু বলতে গিয়ে সিপিআইএম এর বিপাকে পড়লো? না, আমি তো অবশ্যই মনে করি যে বিজেপির সাথে কাউকে মেলানো যায় না। বিজেপি সম্পূর্ণ একটা অন্য ক্যাটাগরি জিনিস। তার বড় কারণ হচ্ছে বিজেপির পেছনে আরএসএস আছে। আরএসএস এবং বিজেপি মিলিয়ে এটা একটা এমন ব্যাপার ভারতবর্ষের জন্য যেটা অভূতপূর্ব। এই 2014-র পরে আমরা যে যুগে প্রবেশ করেছি, এই যুগটা ভারতবর্ষে আগে কখনো আসেনি, অভিজ্ঞতা নেই। বাকি অনেক পার্টি আছে, তারাও বিজেপির নকল করে, যেটা সফল হয়। নাথিং সাকসিডস লাইক সাকসেস। সবাই এখন মনে করে যে মোদি যখন এটা করে সফল হয়েছে, তাহলে আমরাও একটু এটা করি, আমরাও দুটো মিথ্যে কথা বলি, আমরাও দুটো বড় বড় কথা বলি, আমরাও এটা করি আমরা। কিন্তু আমার মনে হয় এটা হচ্ছে বিজেপির একটা রেপ্লিকেশন হচ্ছে, কিন্তু মূলটা হচ্ছে বিজেপি, সব থেকে বড় ব্যাপারটা। এবং সেই জন্য আমি এক করব না, কিন্তু পশ্চিমবাংলায় অবশ্যই তৃণমূল ক্ষমতায় আছে, ফলে যে রাজ্যে যে ক্ষমতায় আছে সেই ক্ষমতাটাকে আমি বললাম ক্রিটিক্যালি বিচার করতে হবে। পশ্চিমবাংলায় গণতন্ত্র আক্রান্ত হলে, আমি তো শুধু গুজরাটে আক্রান্ত বলে পশ্চিমবাংলা তো আক্রান্ত কেন হবে না তো বলবো না। পশ্চিমবাংলায় গণতন্ত্র আক্রান্ত হলে জবাব দিতে হবে। পশ্চিমবাংলায় আরজিকর হলে, পশ্চিমবাংলায় যে কোনো জায়গায় কোনো ধর্ষণের ঘটনা হলে নিশ্চয়ই সেখানে সরকারকে চেপে ধরতে হবে। পশ্চিমবাংলায় যে কোনো জায়গায় যদি সেখানকার স্বাধীনতা বিপন্ন হয়, বাক স্বাধীনতা রুদ্ধ হয়, তাহলে সেখানে অবশ্যই সরকারকে ধরতে হবে। পশ্চিমবাংলার দুর্নীতির জন্য পশ্চিমবাংলা সরকারকে ধরতে হবে। কিন্তু এই মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়ে, যেটা বিজেপি সেটাই তৃণমূল, এই একাকার করে যে লাভ হয় না। একাকার করা কোথাও একটা মানুষের মধ্যে এই ধারণা ভুল না, কারণ পশ্চিমবাংলায় এই মুহূর্তে কি আছে, লোকে তো তৃণমূলকে এই কারণেই অনেকে ভোট দিচ্ছে যে বিজেপির বিরুদ্ধে এই মুহূর্তে তৃণমূলটা বিকল্প নেই বলে লোকে এটাই মনে করছে। ফলে সেটা আমি যদি বিজেপি আর তৃণমূলকে একটা
করে দিই, তাহলে তো আমি এই লোকে এই যে বিরাট সংখ্যা মানুষ, তার মানে কি হলো? তার মানে আমি 80%, 90% মানুষকে খরচের খাতায় ফেলে দিলাম। 90% মানুষকে খরচের খাতায় ফেলে দিয়ে 10% কথা বললাম। বললাম ঠিক ঠিক। এই যে আপনার কি মনে হয় বিহার ভোটে এসআইআর কতটা প্রভাব ফেলবে? বিহার ভোটে এসআইআর এর প্রভাব বলতে আপনি ধরুন ভোট অনেকের নাম বাদ গেছে, এটা অবশ্যই একটা প্রভাব আছে। দ্বিতীয় যে কথাটা হচ্ছে যে লোকে এসআইআরটার বিরুদ্ধে লোকে লড়ে কিন্তু ভোট বাঁচিয়েছে। বিহার লড়েছে, একটা ভোট বাঁচানোর জন্য লড়েছে। তবুও এত লড়াইয়ের পরেও বিহারে কাদের ভোট গেছে? বিহারের যারা বাংলা আমরা পরিযায়ী বলি, বিহারে প্রবাসী শ্রমিক বলি, এই যে প্রবাসী শ্রমিক তাদের ভোট প্রচুর গেছে। মহিলাদের ভোট প্রচুর গেছে, বেশি, মানে ডিসপ্রপোর্শনেটলি গেছে। মুসলিম জনগণের ভোট বেশি গেছে, এবং গরিব মানুষ যাদের কাছে অত কাগজপত্র নেই, ডকুমেন্ট নেই, তাদের ভোট বেশি গেছে। ফলে এই ধরনের কিছু সমাজের যে অংশ, যারা সাধারণভাবে আপনি বলতে পারেন যে দুর্বল অংশ, সংখ্যালঘু অংশ, তাদের ভোট চলে যাবে, এবং এটা খুব বড় কথা। এবং এখানে কিন্তু ভোট লোকে লড়াই করে বাঁচিয়েছে। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে লোকে ভোট বাঁচিয়েছে বিহারের বুকে। তো পশ্চিমবাংলা তো মনে হয় এটাই ব্যাপার। এসআইআর কিন্তু এসআইআর যেখানেই হবে সেখানে লোকের ভোট কেড়ে নেওয়া হবে, ভোটের অধিকার। কেউ যদি এটা মনে করে এসআইআর দিয়ে খুব একটা পরিষ্কার, একটা পরিচ্ছন্ন, একটা পবিত্র কোনো ভোটার লিস্ট তৈরি হবে, তা হবে না। বিহারে এসআইআর এর পরে যে ভোটার লিস্টে এসছে, যদি আগেরটা আমি বলি অশুদ্ধ ছিল, এটা তো মহা অশুদ্ধ। সেই সমস্ত কিছু এর মধ্যে আবার আছে, সেই ভুয়ো ভোটার, মৃত ভোটার। এইটা কি আপনারা সাধারণ মানুষকে বোঝাতে পারলেন? অবশ্যই সাধারণ মানুষ কেন বুঝবে না? সাধারণ মানুষ যারা ভোট গেছে সে বুঝেছে। এই যে ছটের সময় এত মানুষ এসছিল, তারা ভেবেছিল ভাই ছটের সময় আসবো, ভোটটাও দিয়ে যাব। এসে দেখছে ভোটার লিস্টের নামটা তো নেই, তো ছটের পরে আবার তারা ফিরে গেছে। তো সাধারণ মানুষ এটা কিন্তু বুঝতে পারছে, এটাও বুঝতে পারছে যে যদি এইভাবে ভোট চুরি হয়, তাহলে যে আমার ভোট চুরি করছে সে শুধু ভোট চুরি করে ক্ষান্ত হবে না, সে আমার চাকরিটাও চুরি করবে, আরো এগোবে, সে সবকিছু চুরি করবে। একটা বিষয় খুব ইন্টারেস্টিং, লিবারেশনের 20 জন প্রার্থীর মধ্যে এমন একজন আছেন যিনি উচ্চবর্ণের এবং মহিলাও। একজন প্রার্থীকে দিয়ে দুটো সাইড মেকআপ করে দিয়েছেন একদম। মেকআপ করার জন্য মহিলা তো সত্যি সত্যি অনেক বেশি দেওয়া উচিত ছিল, কিন্তু আমি এই জন্যই বলি যে মহিলা রিজার্ভেশনটা দরকার। রিজার্ভেশন দিয়ে যদি বাধ্য না করা হয়, এবং ভারতবর্ষে যে সিস্টেমটা আছে, যদি আমাদের দেশে যদি লিস্ট সিস্টেম হতো, পার্টির ভিত্তিতে ভোট হবে, পার্টি একটা প্যানেল দেবে, এবং যে পার্টি যত ভোট পাবে সেই অনুযায়ী তার প্যানেল জিতবে, তাহলে অন্য হতো। কিন্তু যেহেতু আপনাকে ভোটটা হচ্ছে এলাকা ভিত্তিক, এক একটা সিটের এক একটা চরিত্র, তো সেখানে অবশ্যই মহিলা আমরা যেটা ভেবেছিলাম আমাদের বেশি দেওয়া উচিত, আমরা পারিনি। কিন্তু আমাদের ভালো লেগেছে যে অন্তত শহরে দিব্যা গৌতমের একটা পরিচয় আছে, সুশান্ত সিং রাজপুতের বোন, সেটাও একটা পরিচয়। ওর আরো পরিচয় আছে, ও পাটনা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন লড়েছিল, সামান্য কিছু ভোটে হেরেছিল। ও নিজে একজন বড় থিয়েটার অ্যাক্টিভিস্ট, ও নিজে সাংস্কৃতিক কর্মী, নিজে কলেজে পড়ায়, কন্ট্রাক্ট টিচার একজন, যার, এবং নিজে এখন এই মুহূর্তে পিএইচডি করছে। তো তো বহুবিধ পরিচয় আছে এটা। এবং আমার মনে হয় দীঘাতে বা পাটনা শহরে সবার ভালো লেগেছে এরকম একজন ক্যান্ডিডেট আসা। এই নতুন প্রজন্ম এগিয়ে আসুক ভালো করে। জীবনবাবু, অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নির্বাচন খুব ভালো হোক আপনার পক্ষে, আপনার দলের পক্ষে, এটুকুই প্রার্থনা করি। ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন। খুব ভালো লাগলো কথা বলে। আপনার দর্শকদেরও ধন্যবাদ।